আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এনি টাইমস স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি ফিনান্স প্রথম পত্রের অধ্যায় 3। যে টপিকটা হচ্ছে ঋণ পরিশোধ সূচি। এটাতে অনেকের সমস্যা থাকে, তো আজকে আমি এই সমস্যা ক্লিয়ার করব। তবে এটার পার্ট 2 থাকবে, কারণ পার্ট 1-এ আজকে আমি ক্লিয়ার করব বছরের শুরুতে যখন আমাদের কিস্তি থাকে তখন ঋণ পরিশোধ সূচিটা কেমন হয়, এবং দ্বিতীয় পার্টে আমি ক্লিয়ার করব বছরের শেষে যখন হয় তখন ঋণ পরিশোধ সূচিটা কেমন হয়। চলো আমরা এখন শুরু করব। প্রশ্নটা আমি এদিক দিয়ে দিয়ে দিব, তোমরা দেখে নিবে। তো চলো ফার্স্ট আমি সলভ করব। গ থেকে আমি এটা পেয়েছি, বাট ঘতে আমাদেরকে ঋণ পরিশোধ সূচিটা রেডি করতে বলছে, তাই আমি ঘ থেকে স্টার্ট করতেছি, যেহেতু টপিক হচ্ছে ঋণ পরিশোধ সূচি। তাহলে দেখো, গত আমরা যেটা পেয়েছিলাম বার্ষিক কিস্তির পরিমাণ 14,152 টাকা, যেখানে সুদের হার 9% ছিল। ঠিক আছে, এখন দেখো বছরের শুরুতে যেহেতু বলছে, বছরের শুরুতে আমাদের কি হবে, শূন্য দিয়ে হবে। ঠিক আছে, বছরের শুরুটা হবে শূন্য দিয়ে। কেন শূন্য দিয়ে হবে? বছরের শুরুতে যখন কিস্তি দেওয়া হচ্ছে, এবং সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর কিস্তি। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালুর কিস্তি হলে বছরের শুরুতে যখন বলবে তখন বছরটা শূন্য দিয়ে শুরু হবে। আসলে বলছে প্রারম্ভিক ঋণ দেখতে পাচ্ছ 60,000 টাকা। ঠিক আছে, কত দেওয়া হচ্ছে? 60,000 টাকা। তাহলে আমরা 60,000 টাকা লিখবো। এরপর দেখো, আমরা যে গতে বের করছি কিস্তির পরিমাণ 14,152 টাকা। এরপর সব থেকে ইন্টারেস্টিং পার্ট এবং ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সুদের হারটা। এখানে দেখো আমি একটা নোট লিখে দিয়েছি, সেটা হচ্ছে বছরের শুরুতে কিস্তি প্রদান করা হলে সেই ক্ষেত্রে প্রথম বছর কোনো সুদ হবে না, অর্থাৎ প্রথম বছরে কিস্তির পরিমাণ হবে সম্পূর্ণ টাকায় আসল। ঠিক আছে, এখানে দেখো আমরা যখন বছরের শুরুতে ঋণ নিয়েছি তখন আমাদের থেকে কিস্তির টাকায় আসল টাকা ধরতে হয়। তো এই ক্ষেত্রে তোমার কোনো ধরনের সুদ দিতে হবে না। ঠিক আছে, তাহলে সুদের পরিমাণ হবে 0। এবং আসল আসল আমরা কিভাবে বের করব? আমরা কিস্তির পরিমাণ থেকে সুদের হার বাদ দিব। দেখো এখানে 5 ইকুয়ালস টু কি, 3 - 4। তোমরা এই চারটা একটু মুখস্থ করে নিবে, কারণ এখানে যে ইকুয়েশন গুলো আছে তোমরা বুঝতে পারবে। এছাড়া যদি না বুঝো তাহলে লজিক দিয়ে বুঝো। দেখো কিস্তি থেকে আসল কিভাবে বের হয়? আসল বের হয় যখন আমি কিস্তি থেকে সুদের হারটা বাদ দিব, কারণ সুদের হারটা হচ্ছে এক্সট্রা টাকা। তাহলে আমার আসল হবে কিস্তির আসল পরিমাণটা। ঠিক আছে, যেটা সুদ থেকে বাদ দিলে আসে। তাহলে আসল টাকা দেখো 14,152 থেকে যখন আমি শূন্য বাদ দিই 14,152 টাকায় আসে। এখন দেখো আমাদের থেকে সমাপনী ঋণ বের করতে হবে। সমাপনী ঋণ কিভাবে বের করব? প্রারম্ভিক ঋণ থেকে আমরা আসলের টাকাটা বাদ দিব। অর্থাৎ তুমি যখন প্রারম্ভিক ঋণ নিয়েছো 60,000 টাকা, ওইখান থেকে তোমার যে আসল টাকাটা আসছে সেটা যখন তুমি বাদ দিবে, তোমার বছরের শেষে যে ঋণটা আছে সেটা পেয়ে যাবা। ঠিক আছে, অর্থাৎ তুমি এইটুকু টাকাটা প্রারম্ভিক ঋণ থেকে কি করেছো, পে করে দিয়েছো। তাহলে তোমার এখন বছরের শেষে আর কত টাকা দিতে হবে? ওই বছরের সমাপনী ঋণটাই লিখতে হবে। তাহলে দেখো এখন আমরা এটা ক্যালকুলেট করি। আমাদের 60,000 থেকে 14,152 টাকা বাদ দিব, আমাদের আসে 45,848 টাকা। 45,848 টাকা আসে। ঠিক আছে, এখন দেখো এই সমাপনী ঋণটা যখন আমাদের বছর 1 হবে তখন প্রারম্ভিক ঋণ হয়ে যাবে। কিস্তির পরিমাণ আমাদের একই থাকবে। এবার দেখো সুদের হার আমরা এটা কিভাবে বের করব। প্রথম বছরের সুদ ঠিক আছে 0, আমাদের থেকে কোনো ধরনের সুদ দিতে হয়নি, কিন্তু সেকেন্ড বছরে এসে আমার থেকে সুদ দিতে হবে। কিভাবে সুদের পরিমাণটা বের করব? আমরা 45,848-কে 9% দিয়ে গুণ করবো। দেখো আমাদের প্রশ্নে 9% ছিল, তাহলে চলো এখন আমাদের যে উত্তরটা আসছে আমরা ওইটাকে 9% দিয়ে কি করব। দেখো আমাদের আছে 4,126.32 টাকা। ঠিক আছে, তাহলে এখন আমরা রাউন্ড ফিগার নিব। ঋণ পরিশোধ সূচি অলওয়েজ আমরা রাউন্ড ফিগার নেওয়ার চেষ্টা করব। তাহলে 4,126। এখন দেখো 4,126, তাহলে আসল টাকা আমরা কিভাবে বের করব? আমরা কিস্তির পরিমাণ থেকে 4,126টা বাদ দিব, আমাদের আছে 10,026 টাকা। এখন দেখো আমরা সমাপনী ঋণটা বের করব, মানে একই প্রসেসে আমরা করতে থাকবো। তাহলে সমাপনী ঋণটা কিভাবে বের হবে? প্রারম্ভিক ঋণ থেকে যখন আমি কি করব, আসল টাকাটা কি করব, বাদ দেব।
তারপর দ্বিতীয় বছরে এটা আবার এখানে চলে আসবে 35,822 টাকা, কিস্তি পরিমাণ একই থাকবে। আবার আমরা এই যে 2 × 9% অর্থাৎ 35,822 কে আমরা 9% করব, তাহলে আমাদের আসে 3,224 টাকা। এখানে দেখো 3,223 টাকা আসছে, 0.9 আসছে। যেহেতু আমরা রাউন্ড ফিগার নিব আর 5 থেকে 9 ডিজিট থাকলে দশমিকের পর 1 বাড়িয়ে দিতে হয় লাস্ট সংখ্যার সাথে, তাহলে 3 হয়ে যাবে 4। এখন আমরা আবার আসল বের করব কিস্তি পরিমাণ থেকে সুদের হার বাদ দিয়ে। আমাদের আসে 1,928। এখন আমরা পারমিট ঋণ থেকে আসল বের পরিমাণ বাদ দিব। সমাপনী ঋণ কত আসে? 24,894। এখন এই সমাপনী ঋণটা তৃতীয় বছর গিয়ে কি হয়ে যাবে? প্রারম্ভিক ঋণ। শেষ পর্যন্ত দেখবে, কারণ অর্থাৎ লাস্ট ইয়ারে আমাদের অন্যভাবে ক্যালকুলেশন করতে হয়, সো সেটা মাথায় রাখতে হবে। তো এছাড়া তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এই চ্যানেলে এসএসসি এইচএসসি দুই গ্রুপেরই কি দেওয়া হয়, ইনফরমেশন দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের ক্লাস নেওয়া হয়, বোর্ড কোশ্চেন সমাধান করা হয়। তো তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বন্ধুদের সাথে শেয়ার করে দিবে ক্লাসগুলো। তো চলো এখন আমরা আবার শুরু করি। তাহলে কিস্তির পরিমাণ ওই একই থাকবে, কারণ আমরা 14,152 টাকা করে কি দিচ্ছি, সবসময় কিস্তি দিচ্ছি। এখন আসলে সুদের পরিমাণটা বের করো। 24,894 ইন্টু 9%, আমাদের কত আসে? 2,240.46। তাহলে আমরা 2,240 লিখবো। এরপর এখন আমরা আসল টাকা বের করব। 14,152 মাইনাস 2,240, 11,912। দেখো আমাদের আসছে 11,911.5। তাহলে দেখো 5 থেকে 9 পর্যন্ত ডিজিট থাকলে আমি কি বলছি, 1 বাড়িয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা 12 করে দিয়েছি 11 জায়গায়। এখন আসো প্রারম্ভিক ঋণ থেকে আবার আসল টাকা বাদ দিয়ে আমরা সমাপনী ঋণ বের করব। আমাদের আসে 12,982 টাকা। এখন এই সমাপনী ঋণটা আমাদের কি হয়ে যাবে? প্রারম্ভিক ঋণ। এবার আসো আমাদেরকে যেভাবেই হোক, এখন আমরা একটা কাজ করব, আমরা সমাপনী ঋণ সবসময় 0 দিয়ে দিব, ঠিক আছে? এখন এই 0টা কিভাবে আসে? 2 - 5 করলে, রাইট? এখন দেখো প্রারম্ভিক ঋণ হচ্ছে 12,900 কত টাকা? 82 টাকা। তাহলে আমার 5 নাম্বার আসল টাকাও তুমি এটা লিখে দিবা, কারণ আমি যখন প্রারম্ভিক ঋণ আর আসল কাটবো তখন আমার 0 কেমন আসবে? যখন এই দুইটা সেম হবে। তাহলে আমি এই দুইটা সেম করে দিই। এরপর দেখো আমরা এটা কিভাবে বের করছি। এখানে আমাদের লাস্টে আমি বলেছিলাম বছরের লাস্টে একটা অন্যরকম ক্যালকুলেশন করতে হবে, কারণ আমাদের এখানে 0 দেখাতে হবে। তোমার এখানে 0 তখনই আসবে যখন তুমি প্রারম্ভিক ঋণ আর আসল সমান করবে এবং কিস্তি পরিমাণ তো একই থাকবে। এরপর একটা কাজ করতে হবে, আমাদের সুদের হার আর 2 × 9% করলে হবে না, আমাদের থেকে যেটা করতে হবে, এই যে কিস্তির পরিমাণটা আছে অর্থাৎ 14,152 টাকা থেকে আমরা 12,982 টাকা কি করব? বাদ দিব। তাহলে আমাদের আসে 1,170 টাকা। এটা এখন এভাবেই করতে হবে, নাইলে আমাদের সমাপনী ঋণ 0 দেখাতে পারবো না। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অঙ্ক। তো ঋণ পরিশোধ সূচি হচ্ছে এতটুকুই। আশা করি তোমাদের ক্লাসটি অনেক হেল্পফুল হবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্টে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লেগেছে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, কারণ তাদেরও জানা উচিত ঋণ পরিশোধ সূচি কিভাবে তৈরি করতে হয়। তারপর হচ্ছে তোমরা যদি তোমাদের আর কোনো ধরনের অধ্যায়ের উপর ভিডিও লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, কারণ আমি যে কোনো সময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিতে পারি যেগুলো তোমাদের এসএসসি এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাদের সামনে এক্সাম এবং তোমাদের আসলে ট্রেকে থাকা উচিত এবং সঠিকভাবে পড়াশোনা করা উচিত। তো দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।